আমরা যতটুকু বুঝি, আপনাদেরই ছাত্র মনে করেন আমি একজন, আপনারা পলিটিশিয়ান, আমি একজন আপনাদের ছাত্র, আপনাদের ছেলের বয়সী। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে সংস্কার কে করবে, ফারুকি নাকি যে আপনাদের অথর্ব আইন উপদেষ্টা, নাকি অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, না কে সংস্কারটা করবে? কি সংস্কার করবে? 5 মাসে আপনি কি সংস্কার দেখলেন, যদি আমাদেরকে একটু জানাতেন। আপনি কি এটা আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, আপনাকে জিজ্ঞাসা আলোচনা আমাকে আপনাকে জিজ্ঞেস আচ্ছা, এখন ধরেন আমাদের এটা কি পরিবর্তন বলবো? সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা বহুল প্রত্যাশিত একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা আমরা সবাই চেয়েছি, বহুকাল ধরেন 15-16 বছরের মতো আমরা অপেক্ষা করেছি এরকম একটা পরিবর্তনের জন্য। এখন পরিবর্তন হওয়ার পরে যে সমস্যাগুলো আসবার কথা, সেই সমস্যাগুলো আমাদের সামনে এসে গেছে। কারণ বিগত সরকার এই আমাদের সংবিধানকে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তাদের মতো করে বা তাদের মন গড়া করে তৈরি করেছে এই কারণে যেন তারা তাদের যে অপকর্ম বা তাদের যে দুরভিসন্ধি ছিল বা তাদের যে এজেন্ডা ছিল সেটাকে বাস্তবায়ন করবার জন্য তারা বিভিন্নভাবে প্রত্যেকটা জিনিসকে ম্যানিপুলেট করেছে, সংবিধান সহ। আপনি বলেন কোন একটা সেক্টর কি আছে যে সেক্টরটা এই সরকার ছেড়ে দিয়েছে যে থাকুক এর মতো করে? দে নেভার লেট এনিথিং বি, আর কি সবগুলোকে টেম্পার করেছে। তো সংস্কার কিন্তু অবভিয়াস, এই পরিবর্তনের ফল পেতে হলে সংস্কার প্রয়োজন। কিন্তু এখন যে সমস্যাগুলো দাঁড়াচ্ছে সংস্কার করতে গিয়ে, যেভাবে করছে এই সরকার বা আমরা অনেকে যেভাবে প্রত্যাশা করছি সেভাবে সংস্কারগুলো হচ্ছে না। তার বিভিন্ন কারণও আছে, তাই না? যে এখন দাউদ যে প্রশ্ন করলো সরাসরি কে করবে, ফারুকি না, তো এরকম না ব্যাপারটা। তারা তো কিছু কমিশন বানিয়ে দিয়েছিল, যে কমিশনের দ্বারা সংস্কারগুলো প্রস্তাবনাগুলো আসবে, তারপর রাজনৈতিক সরকার এসে এটাকে বাস্তবায়ন করবে। তো কমিশনগুলো হয়তো 3 মাসের মধ্যে তাদের রিপোর্টগুলো সাবমিট করার কথা, 3 মাস হয়ে গেছে। হয়তো তারা বাড়াচ্ছে, সময় বাড়ানো সম্ভব, কারণ একটা সংস্কার করা অত সহজ না। এবং অনেক সমালোচনা আছে, অনেকে মনে করছে যাদের উপরে এই গুরু দায়িত্বটা দেয়া হয়েছে, একটা দেশ একটা জাতির ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছে, এটা খুব সিরিয়াস ব্যাপার, এটা ছেলে খেলা না। তো এরকম একটা পরিস্থিতিতে অনেকেই মনে করছে, অনেক সমালোচনাও আসছে যে যাদের উপরে দায়িত্ব দেয়া হয়েছে, যেভাবে দেয়া হয়েছে সেটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। সেই ব্যক্তিরা হয়তো যথেষ্টভাবে এই পরিস্থিতি থেকে সামলে যেটা প্রত্যাশিত সেই সংস্কারটার প্রস্তাবনা তারা হয়তো সেভাবে আনতে পারছে না, বা আনছে আরো হয়তো সময় লাগবে। এখন হচ্ছে কি দেখেন, প্রত্যেকটা সেক্টরের তো একটা নেতৃত্ব আছে, তাই না? যেটা আমরা এক সময় অনেক আগে যখন জিয়াউর রহমান ছিলেন, তখন দেখা গেছে যে নানান সংস্কারের প্রশ্ন কিন্তু সেই সময়ও এসেছিল, এবং সংবিধান কিন্তু তখনও সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল বিভিন্নভাবে। তখন বিসমিল্লাহির রহমানির রহিম এসেছিল, তাই না? এবং আরো অনেক পরিবর্তন করেছিল। বাকশাল করার কারণে কিন্তু সংবিধানকে একবার তারা রিতা ম্যাডামের মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন ক্লিয়ার বলেন। আমাকে কি শোনা যাচ্ছে দাউদ? হ্যাঁ ক্লিয়ার বা আমি আপনাকে শুনতে পাচ্ছি না? আচ্ছা, তো এখন আসলে খুব সংকটের সময়, কিন্তু আমাদের একটু ধৈর্য ধারণ করতে এবং জাতীয় স্বার্থে একটা ঐক্যমত তৈরি করতে হবে যে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সবকিছুর স্বার্থে কিন্তু আমাদের এখন একটা ঐক্যবদ্ধ থাকবার খুব একটা গুরুত্বপূর্ণ। এখন যে একটা ন্যাশনাল ইউনিটি, জাতীয় একটা ইউনিটি, ন্যাশনাল ইউনিটি খুবই অপরিহার্য এই সময়। এখন হচ্ছে কি দেখেন, পরিবর্তন তো হয়েছে, আমরা একটা ভারতীয় আগ্রাসনের হাত থেকে বেরিয়ে আসছি, এটা এত সহজ না। ভারত আমাদের যেভাবে আসছে পিছছে,
তাদের ভিতরে নিয়ে গেছিল, তারা আমাদের সার্বিকভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। দেখেন বর্ডার কিলিং গুলো যদি আপনি একটা উদাহরণ হিসেবে আনেন, বর্ডারে যেভাবে হত্যা হতো আপনি চিন্তা করতে পারেন যে এটা নিয়ে তৎকালীন বাংলাদেশের সরকার কখনো মুখ খুলেনি, কখনো বলে নাই যে কেন এই হত্যাগুলো হচ্ছে। আমাদের দেশে নিরীহ জনসাধারণ বা যেটাকে বলা হয় আমাদের আর্ম ইনোসেন্ট সিভিলিয়ানদের হত্যা করা হতো কোনো কারণ ছাড়াই, অনেক সময় গুলি করতো, তারা ট্রিগার হ্যাপি ছিল। মানে একজন মুসলমান মরে গেল এরকম একটা কথা অনেক সময় প্রচলিত আছে, অনেকে বলেছে। এই যে ঘটনাগুলো ঘটছিল এই সরকারের পরিবর্তন হওয়ার পরে আমাদের কিন্তু খুবই আমাদের সাবধান হওয়া দরকার। এবং এই যে নানান রকম সমালোচনা ঊর্ধ্বে আমাদের কোঅপারেট করে এই সরকারের মাধ্যমে যে যতটা আমরা প্রত্যাশা করি আমাদের তাদের সহযোগিতাটা দেয়া খুবই প্রয়োজন। এখন তাদের সহযোগিতা করে আমাদের যে কাঙ্ক্ষিত যে পরিবর্তনগুলো আমরা চাই সেগুলো আদায় করে নিতে হবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব আছে, যারা সিভিলিয়ান আছে, যারা একাডেমিশিয়ান আছে, প্রত্যেকেরই সহযোগিতা করা দরকার সব ক্ষেত্রে। ইভেন মিলিটারি আমাদের সবসময় সচেতন থাকতে হবে, আমাদের শত্রু কারা তাদের চিহ্নিত করতে হবে, কারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়, কারা আমাদের স্বাধীনতা খর্ব করতে চায়, তাদের কিন্তু চিহ্নিত করতে হবে। এবং যে কাজগুলো হয়তো খুব সহজ হতো যদি প্রথম থেকে করা হতো, যে কারা কারা ওই সরকারের মদত দিত এবং কারা কারা আমরা জানতাম যে কয়েকটা টায়ারে তারা নিজেদের লোক বসিয়েছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে, তখন প্রথম দিকেই যদি এই সাজেশন গুলো সবাই শক্তভাবে দিত তাহলে হয়তো সরকার করতো কি পরিষ্কার করে ফেলতো অ্যাডমিনিস্ট্রেশনটাকে, প্রশাসনটাকে যদি পরিষ্কার করে ফেলতো, এইসব ষড়যন্ত্রকারীদের যদি সরিয়ে ফেলতে পারতো, তাহলে আজকে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এই সরকার বিশেষ করে বা এদেশে জনগণ বা যারা এই বিপ্লব আন্দোলনে যে যারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে, যাদের ছাত্র বলে বা বৈষম্য বিরোধী ছাত্র বলে, আপনার কথা শুনতে পাচ্ছি, কিছু বলছিলেন? আপনি কন্টিনিউ করেন। জি, যে আমি বলছিলাম এরা যারা বিশেষ করে ছেলেদের এখন নানানভাবে মেলাইন করতে চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের যে এই যে ইন্টেলিজেন্সটা আছে, যে মানে কিভাবে কাজ করে এবং কিভাবে গভীরভাবে বাংলাদেশের অন্ধ্রে অন্ধ্রে ঢুকেছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা নিয়ন্ত্রণ করেছে। বিশেষ করে আমাদের ডিএফআই যেটা ছিল আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স বলেন বা অন্যান্য প্রত্যেকটা সেক্টরে কিন্তু হ্যাড এ আপার হ্যান্ড। তারা লোক নিয়োগ করতো, তাদের নিজস্ব লোক বসাতো এবং তাদের দিয়ে তারা বিভিন্ন নানান রকম ষড়যন্ত্র বা যেটা আমাদের দেশ বিরোধী অনেক কিছু তারা করেছে। এমনকি তারা ভারতের ভিন্ন দেশের নাগরিকদের এনে আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়েছিল শুধুমাত্র তাদের স্বার্থ আদায়ের জন্য। এবং এই যে দেখেন মিডিয়াকে, প্রত্যেকটা সেক্টরকে তারা কিভাবে ম্যানিপুলেট করেছে, তাদের লোক বসিয়েছে। এখন যে সরকারটা এসেছে তারা কিন্তু এই জিনিসগুলোকে ওইভাবে ক্লিন করেনি। তো এগুলোর পেছনে হয়তো কারণ আছে আমরা জানি না, কিন্তু আমাদের তাদের সাথে কোঅপারেট করতে হবে এবং তাদের বারবার বলতে হবে এবং তাদের উপর চাপও সৃষ্টি করতে হবে যদি তারা এইগুলোতে একটু মানে অনীহা প্রকাশ করে যে না আমাদের ক্লিন করার দরকার নাই, যেমন আছে চলুক, আমরা কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়ে একটা নির্বাচন দিয়ে সরকারের কাছে দিব, ঠিক আছে, কিন্তু এই সময়টা ধরে রাখাও তো কঠিন হচ্ছে। আমি একটা ইন্টেলিজেন্স কি কোথায় যেন একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে বলছে 70-এর অধিক কু অ্যাটেম্পট হয়েছে বিভিন্ন সেক্টর থেকে। হয় না, সিভিলিয়ান কুও তো হয়, তাই না, অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়, জুডিশিয়াল কু হয়, এই কুগুলো 70-এর ঊর্ধ্বে নাকি হয়েছে আজ পর্যন্ত এই পরিবর্তনের পর থেকে 5ই অগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত। তো আপনি চিন্তা করেন কতটা মানে এই হুমকির মুখে দেশটা আছে। তারপরে অনেকে অনেক কথা বলছে, কেউ বলছে হয়তো কিছু মিলিটারি বা তাদের কিছু মিলিশিয়া পাঠিয়ে দিয়ে এখানে হত্যাকাণ্ডও ঘটাতে পারে। ভারত এত ডেসপারেট এখন, কারণ ভারত তো একটা সাংঘাতিক একটা সোনার হারিয়ে ফেললো। বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে সরানোর ফলে ভারতের যে সোনার ছিল ওটা সে হারিয়ে ফেলেছে। তো ভারত তো বসে থাকবে না, থাকছেও না।
আমাদের সচেতন হতে হবে আমার মনে হয় বৃহত্তর স্বার্থে। ছোট ছোট যেসব আমাদের সংকট হচ্ছে বা আমাদের মতবিভেদ হচ্ছে এগুলো ঊর্ধ্বে উঠে এটা জাতীয় ঐক্যের ডাক দিয়ে আমাদের এই সরকারকে সহযোগিতা করে তাদের দ্বারাই আমাদের কাজগুলো করিয়ে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া প্রয়োজন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের রীতা ম্যাডাম, আসলে আপনার কাছে আমরা খুব বয়সে অল্প, তো প্রশ্নটা একটু খারাপ শোনা যায়। আপনারা যে সময় বিএনপি প্রতিষ্ঠা করছেন, আপনার পিতা ছিলেন সেখানে জাদু মিয়া। তো আমরা একটু পড়াশোনা করছিলাম, যদিও আমাদের পড়াশোনার অত আপনাদের মতো জ্ঞানী না। আমরা পড়াশোনা করে দেখছি 60% বিএনপি সময় প্রতিষ্ঠা হয়, 60% ছিল তরুণ। এবং যারা যেই দলেরই হোক না কেন, বিশেষজ্ঞ মানুষ যারা যে বিষয়ে জানে তাদেরকে ফ্রন্ট লাইনে আনা হয়েছিল। আপনার দলে কেন মনে করেন যে আপনি পররাষ্ট্রনীতি নিয়ে আপনি খুব ভালো বোঝেন, আপনাকে কেন মানে ফ্রন্ট লাইনে না নিয়ে আরেকজন যে পররাষ্ট্রনীতি বোঝে না কিন্তু তার পিতার হ্যাডম আছে তাকে সামনে আনা হচ্ছে? আপনার দলে কি কি সংস্কার হয়েছে এবং আপনার দেশে তরুণরা কেন ঢুকতে পারছে না? আপনার দলে তরুণরা কেন ঢুকতে পারছে না? এবং আমি যদি কমপ্লেন করতে হয়, আমি আপনার দল দল নিয়ে একটা কমপ্লেন করতে চাই, আমি কাকে কমপ্লেন করবো? আপনি অনলাইনে সেই ওপেন স্পেস রাখেননি কেন? খুব কঠিন প্রশ্ন এটা, খুব কঠিন প্রশ্ন। এটা একটা মৌলিক প্রশ্ন, যদিও এটা মৌলিক প্রশ্ন, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে কি আসলে সংকটগুলো বুঝতে হবে। বিএনপি যে অন্যান্য দিকে খেয়াল করবে বা একটা একটা যুক্তিসঙ্গত যেই আপনি পরিবেশের কথা বলছেন যে তরুণদের নিয়ে এসে তাদের ইন্ডাক্ট করা আনা, বিএনপিতে কিন্তু প্রচুর রীতা আপার সাউন্ড কম পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, কি করবো বুঝতে পারছি না, আমি আরেকটু বাড়াতে এখন ঠিক আছে। আমি বলছি যে বিএনপি তো একটা সুষ্ঠুভাবে যে একটা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি যেটা বলছেন যে তরুণদের ইন্ডাক্ট করা, এটা হয়তো সম্ভব হচ্ছিল না, কিন্তু বিএনপিতে প্রচুর তরুণ প্রজন্ম আছে সদস্য, আপনাদের হয়তো ধারণা আছে। আপনি যে সহযোগী সংগঠনগুলো আছে সেখানে আপনি দেখবেন সদস্যরা প্রচুর প্রজন্ম ওখানে সংযুক্ত আছে, সবাই কোনো না কোনো ভাবে সংযুক্ত হচ্ছে। তো এখানে এই যে প্রক্রিয়ার কথা বলছেন, আপনি চিন্তা করে দেখেন বিগত 15-16 বছরে বিএনপির উপরে কিরকম স্ট্রিম রোলার তারা চালিয়েছে। বিএনপি তাদের কাছে একটা সব থেকে বড় একটা টার্গেট ছিল। এটা কাদের ছিল? এটা যেমন আওয়ামী লীগের ছিল, রুলিং পার্টির ছিল, একইভাবে ভারতের জন্য বিএনপি ওয়াজ এ বিগ থ্রেট এন্ড আ টার্গেট। কেন এগুলো এখন অনেক দীর্ঘ ইতিহাসে যেতে হবে, আমরা অতটা সময় পাবো না, কিন্তু বিএনপিও যে গুছিয়ে নেয়। আপনি দেখেন বিএনপি নেতৃত্ব দেখেন, বেগম জিয়াকে ম্যাডামকে ওনারা কিভাবে নাজেহাল করেছে। আপনি চিন্তা করেন একটা এরকম একটা মানে অস্বাভাবিক একটা কেস দিয়ে তাকে 5 বছরের প্রথমে সাজা দিয়ে সেই সাজাকে বাড়িয়ে 10 বছর করে, মানে অস্বাভাবিক ভাবে একজন একজন মানে সম্মানীয় একজন রাজনীতিবিদ যিনি বিগত 2 বা 3 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কিভাবে তারা নাজেহাল করেছে, অপমান অপদস্থ করেছে এবং কষ্ট দিয়েছে। আজকে তিনি অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে হয়নি, মূল কারণ ছিল তার উপরে যে নির্যাতন। মানুষকে আপনি চিন্তা করতে পারেন যে 60 লক্ষের ঊর্ধ্বে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে কেস ছিল, তারা যে সংগ্রামটা করেছে। এখন আপনি যেটা করা হচ্ছে না, আপনি যদি দেখেন যে এই যে রিলেশনস কমিটি যেটা নেতৃত্বে এখন তারেক রহমান অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান নিজে আছেন, সেই কমিটিতে দেখবেন অনেক তরুণ প্রজন্মের অনেককে তারা ইন্ডাক্ট করেছে, তারা আছে এই কমিটিতে, এবং তার সহযোগীও একটা কমিটি করা হয়েছে আরো বেশি ইয়াঙ্গার জেনারেশনকে ইনভলভ করবার জন্য। তা আমার মনে হয় এই উদ্যোগগুলো খুব মানে মানে এই উদ্যোগগুলো খুব প্রয়োজন ছিল এবং প্রয়োজনের তাগিদে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।
যেভাবে গোছানোর কথা ছিল সেভাবে গোছানো সম্ভব হচ্ছে না, কারণ সময় তো পাইনি। এখন দেখেন এই পরিবর্তনের পরে পরে যে সংকটগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু বিএনপির মোকাবেলা করতে হচ্ছে। তারপরে যে একটা একটা রাজনৈতিক সংগঠন কিভাবে চারদিক থেকে তাকে বিএনপি করেছে বলে সম্পদ তাদের হারাতে হয়েছে, বাপ দাদার সম্পদ পর্যন্ত হারাতে হয়েছে। আমি নিজেও একজন ভিকটিম। আমার বাবার বাড়ির অনেক প্রপার্টি অনেক এনক্রচ করে দখল করে নিয়ে নিয়েছে, ভেবেছে আওয়ামী লীগ আছে ক্ষমতা, এরা কিছু করতে পারবে না। এরকম প্রত্যেকে হয়েছে। তো এই যে পরিস্থিতিগুলো, এগুলো কিন্তু আমাদের সহানুভূতির সাথে দেখতে হবে। আর আমাদের বিএনপি যেহেতু একটা সর্ববৃহৎ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সাজেশন গুলো রাখবার, আপনি যে বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং যেন আমরা সবার সাজেশন নিতে পারি যে সংকটগুলো আমাদের মোকাবেলা করতে হচ্ছে, এগুলো সমাধানে যদি কেউ খুব মানে পরিপক্ক আমাদের সাজেশন দেয়, এটা যেন আমরা গ্রহণ করতে পারি আমাদের দলীয় সিদ্ধান্ত বা পলিসি মেকিং এ। এই জন্য আমি কথা বলবো নেতৃবৃন্দের সঙ্গে আমার তরফ থেকে যতটা সম্ভব। আমার মনে হয় এটা খুব ভালো একটা সাজেশন বিএনপির জন্য। তবে আপনি কিন্তু বিএনপি নিয়েই কথা বলতে বলছিলেন আমাকে, তাই না? তো বিএনপি, হ্যাঁ, তো বিএনপির ব্যাপারগুলো আছে। দেখেন একটা এত বড় দল, এখানে তো অনেক রকমের সংকট আছে, তাই না? আমরা তো বুঝি। আজকে দেখেন আমেরিকার যে ডেমোক্রেটিক পার্টি বলে, রিপাবলিকান বলে, ওদের মধ্যেও কিন্তু ইন্টারনাল সংকটগুলো থাকে। থাকবে, এটা স্বাভাবিক। যখন অনেক মানুষের সমাবেশ হয় তখন নানান রকম মত, নানান রকম ওপিনিয়ন বেরিয়ে আসে। তো এইগুলো সংকট মোকাবেলা দায়িত্ব হচ্ছে নেতৃবৃন্দের। এবং এখন তারেক রহমান সাহেবকে যেভাবে উনি এখন আসছেন এবং যেভাবে উনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করছে, আমরা দেখছি যে সবাই তাকে খুব প্রশংসা করছে। এবং তিনি খুবই একজন গঠনমূলক সাজেশন নিয়ে আসছেন বলে সবাই, তার কিন্তু গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক বেড়ে গেছে। আগে অনেকেই টার্গেট করতে চাইতো, তারেক রহমানকে আইসোলেট করতে চাইতো, আজকে কিন্তু এটা আর করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে তার যে ভূমিকাটা, সে যে অবস্থানটা নিয়েছে, এটা খুবই প্রশংসনীয়। এখন দলের মধ্যে নানা রকম কার্যকলাপ এখনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দেখেন সরকারের মধ্যেও তো যাচ্ছে না, তাই না? এটা তো স্বাভাবিক। এত বড় জিনিস নিয়ন্ত্রণ করতে সময় লাগে, একটা পরিস্থিতি লাগে। সেই পরিস্থিতিটা মোকাবেলা করবার পরেই নিয়ন্ত্রণটা আমার মনে হয় সম্পূর্ণভাবে নিয়ে আসা সম্ভব। আর আপনি যদি বলেন যে অন্য পরিস্থিতিগুলো, যদি বলেন যে ছাত্রদের সঙ্গে, জামাতের সঙ্গে বিএনপির যে সংকটের ব্যাপারগুলো বলছেন, আমার কেন যেন মনে হয় এইগুলো তৈরি করা হচ্ছে। কোন একটা মহল ইচ্ছে করে বিএনপির সঙ্গে এই তরুণ প্রজন্মদের বা বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছে, যাদের রক্তের সাহসিকতা এবং যাদের কি বলবো, যাদের পরিপক্কতাও আমি বলবো, কারণে আমরা স্বাধীন হয়েছি। এত বড় একটা সন্ত্রাস এবং এত একটা শত্রুর মোকাবেলা করতে পেরেছি আমরা। তো তাদের সঙ্গে বিএনপি তো কখনোই কোনো রকম সংকট হওয়ার কথা না। কিন্তু এটা তৈরি করতে কোনো মহল আমার মনে হয় এই যে করছে, কি বলে না, ওই যে আগুন দিচ্ছে, তেলের মধ্যে আগুন বাড়াচ্ছে, তেল দিচ্ছে আগুনের মধ্যে যেন এটা বেড়ে যায়। তো এটা সবাইকে সচেতন হতে হবে। আসলে মূলত দেশ গঠনের জন্য বিএনপির অনেক আত্মত্যাগ আছে, তেমন তার থেকে হয়তো আরো বেশি আছে তরুণ প্রজন্মের। কিন্তু এই আত্মত্যাগ কিন্তু সবাই মিলেই করেছে। এই যে দেশটা কিন্তু আমাদের সবাই মিলে এটাকে গঠন করতে হবে, এটার সমস্যাগুলো মোকাবেলা করে সমাধান বের করতে হবে। এগুলো কিন্তু সবাইকে একসঙ্গেই করতে হবে। এটা নিয়ে একজনকে আইসোলেট করে আরেকজনকে কাছে টানার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। তো আমি জানি না আর কি বলা উচিত এই মুহূর্তে। তবে আরেকটু বিষয় জানার আছে। আপনি যেহেতু আজকে অনেকদিন পরে আপনাকে পাইছি, আরেকটু বিষয় জানা আছে। সেটা হচ্ছে যে দেখেন, আমরা দেখছি বিএনপি তৃণমূল কিন্তু অনেক অ্যাক্টিভ এবং অনেক ভালো মানুষ আছে তৃণমূলে। তো শুধু দেখেন, মনে করেন যে খুলনার এক আসন এক্সাম্পল ধরে নিলাম, এই আসনের একজন বিএনপির পুরাতন নেতা, সে আগে মন্ত্রী ছিল,
মন্ত্রী থাকার পরে তারপরে আবার মনে করেন যে সে মন্ত্রী চলে গেল, তখন তার ছেলে অথবা তার মেয়ে, তার মেয়ে, তার মেয়ে অথবা তার নাতিপুতি কেউ থাকলে সে সেখানে নেতা হচ্ছে। কেন আপনারা দলীয় নির্বাচনের ভিত্তিতে করছেন না? মানে দলের তৃণমূল থেকে কেন লোকজন আসতে পারছে না? না, তাও কিন্তু আসে না, এটাও ঠিক না। তবে আমি একটা রিপোর্ট বলি, বিএনপি একজন নেতা অনলাইনে এসে বলছেন যে বিএনপির এরকম কেস 40% অ্যাবভ, মানে তৃণমূল যতগুলো আসন আছে সেখানে তৃণমূলের ক্ষেত্রে 40%, মানে তৃণমূল থেকে আসে না এসে পরিবারের ভিতর থেকে আসছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা হয়তো একটা সংকট হতে পারে, তবে আমি আপনার সঙ্গে একমত এই ক্ষেত্রে যে শুধু পারিবারিক সূত্রেই আমি আসবো, আমার যোগ্যতা থাক বা না থাক, এটা আমি মনে করি এটাও সঠিক সিদ্ধান্ত না। এখানে যার যোগ্যতা আছে, নেতৃত্ব দেবার যোগ্যতা আছে এবং যে কাজ করে তার ট্র্যাক রেকর্ডটাও দেখা উচিত, সেইভাবে তাকে পদ পদবি দেওয়াটা ঠিক, যথার্থ বলে সবাই বলবে, এটা আদর্শিক একটা কথা, নীতিগত কথা। তো সেদিক থেকে অবশ্যই যে শুধু পারিবারিক সূত্র বলেই যে তাকে নিয়ে এসে একটা ভালো জায়গায় বসানো হবে আর বাকিরা অবহেলিত হবে বা তাদের অ্যাসপিরেশনসটা ফুলফিলড হবে না, এটা ঠিক না। অবশ্যই আমি আপনার সঙ্গে এখানে একমত। যোগ্যতা দেখতে হবে, তার কর্মতৎপরতা দেখতে হবে, তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, কারণ এটা পাবলিক লাইফ। এখানে আহরণ করা না, এখানে আত্মত্যাগ করা হচ্ছে মূল ব্যাপার। আমরা ছোটবেলা থেকে যেটা জানতাম যে রাজনীতি মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। যেমন একটা মানুষ অনেক বিলাস করে, অনেক আমোদ ফুর্তি করে, একটা রাজনীতি পাবলিক লাইফে যখন মানুষ যায়, মানুষ কিন্তু অনেক সংযত থাকতে হয় সেই জীবনে, অনেক আত্মত্যাগ করতে, কারণ রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য, নিজের জন্য। রাজনীতি আমি একা একা করে রাজনীতি করা সম্ভব না। এটা হচ্ছে জনগণের বা আমি যাদের প্রতিনিধিত্ব করব তাদের উন্নয়নের জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য আমাকে সচেতন থাকতে হবে, এবং সেই কাজটাই একজন রাজনীতিবিদের, তাই না? সেজন্য অবশ্যই আপনার যোগ্যতা, আমাদের একজন দর্শক আছে, ওনার প্রশ্নটা নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। মুসা ভাই, আপনি আপনার প্রশ্ন থাকলে একটু করে ফেলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক এম এ দাউদ ভাই সহ আপনার প্যানেলে অত্যন্ত সম্মানিত একজন বিশেষজ্ঞ আছেন, রাজনীতিবিদ আছেন, আরিতা রহমান। উনি চমৎকার আলোচনা করেন, ওনার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনি যে কোনো অনুষ্ঠানে। আমাদের রিতা রহমান, রিতা রহমানের কাছে আমার একটা প্রশ্ন, বর্তমান আলোচিত যে প্রশ্নটা হচ্ছে, আগামীকাল যশোরে একটা আলোচনা হচ্ছে, ওখানে ডক্টর মিজানুর রহমান আল আজহারি ওখানে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে উনি একটা কথা বলেছেন যে একটা দল খেয়েছে, আরেকটা দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বা রেডি হয়ে আছে। আপনি এই ডক্টর মিজানুর রহমান আল আজহারের বক্তব্যটা কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন, এটা নিয়ে একটু আশা করি আপনি মন্তব্য করবেন বা জানতে চাই আপনার কাছে। একটা বিষয় হচ্ছে, আমি একটু মন্তব্য আকারে বলতে চাই, বাংলাদেশে যত সমস্যা এখন হচ্ছে, বা বিএনপির নামে বলেন, অনেকে বলার চেষ্টা করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, অনেক কিছু যে ব্যাপারটাছে বিএনপি নামে ব্লেম গুলো দিয়ে আসছে, এবং বিগত 17 বছর আমরা শুনছি, এখন আমরা এগুলোই শুনছি। কিন্তু বর্তমান যে আমরা ফ্যাসিস্ট একটা সরকার ছিল, গণঅভ্যুত্থানের মধ্যে, ছাত্রদের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে হটিয়েছি, কিন্তু এখন তাদের আলোচনা নাই। এখন শুধু আলোচনা হচ্ছে বিএনপি কে নিয়ে, বিএনপি চাঁদাবাজি দখলবাজি করছে। তা আমি এখন প্রশ্ন রাখতে চাই, আছেন এম এ দাউদ ভাই বা রিতা রহমান, যে বর্তমান বিএনপি ক্ষমতায়, জি 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 আমি ম্যাডাম শেষ করছি, বিএনপি কি বর্তমান তো ক্ষমতায় নাই, ক্ষমতাও নাই, আসলে কি হচ্ছে পরিস্থিতিটা আপনার খেয়াল করতে। জি 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 ম্যাডাম বলেন। জি বলেন ম্যাডাম রিতা রহমান, আপনি বলেন। যে আমি বলতে চাচ্ছিলাম পরিস্থিতিটা দীর্ঘ সময় যে বিএনপির উপরে যে নির্যাতন এবং এই যে তাদের উপরে যেরকম স্ট্রিম রোলার চালিয়েছে আপনারা সবাই জানেন, আমি দেখেছি ঢাকা শহরে একটা রিক্সাওয়ালা, সে মাস্টার্স পাস MA পাস করা একটা ছেলে ঢাকা শহরে রিক্সা চালায়, কেন? তার বিরুদ্ধে 10টা কেস, সে বাড়ি যেতে পারে, এবং তারপরেও তার বাড়িতে গিয়ে পুলিশ নানান রকমের নির্যাতন করে এবং টাকা পয়সা না দিলে তাদের অনেক সংকট তৈরি করে। তো এই যে পরিস্থিতিগুলো ছিল, এখন বেরিয়ে আসার পরে বিএনপি ফ্রি হয়েছে, তাদের জমি, তাদের ব্যবসা বাণিজ্য দখল করেছিল,
তো এখানে তারা ফিরে আসার পরে যাই হোক তারা চাইছে যে তাদের অধিকারগুলো তারা ফিরে পাক। এখন সেখানে ভুল হচ্ছে, ভুল হতেই পারে, হবেই তো, আমরা বুঝি তো, তাই না? একটা পরিস্থিতি পরিবর্তনের পরে সেখানে যেরকম নিয়ন্ত্রণটা থাকা দরকার ছিল সেই নিয়ন্ত্রণটা আছে, কিন্তু থাকলেও সেটাকে সম্পূর্ণভাবে একইভাবে একই সময়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো এখানে বাকিরা যেটা বলছে যে অনেকে সুযোগ নিচ্ছে, দেখেন বিএনপি তো দীর্ঘদিন ধরে টার্গেটেড ছিল। আপনি চিন্তা করেন 16 বছর, তার আগেও তো নানান রকম বিএনপির বিরুদ্ধে নানান রকমের, এই যে ধরেন আমাদের যে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে যেরকম অপপ্রচার তারা চালিয়েছে, কিরকম অপপ্রচার, সেই অনুপাতে আপনি চিন্তা করেন জয়, এবার শেখ হাসিনার পুত্র জয় যেসব অপকৃতি, যেসব দুর্নীতি, যেসব চুরি চামারি করেছে, এটা নিয়ে কিন্তু সেরকম কোনো প্রচারণা সেইভাবে এখনো হচ্ছে না। অথচ তারেক রহমান কিছু না করা সত্ত্বেও, কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে যেরকম প্রোপাগ্যান্ডা প্রচারণা চলেছিল আপনি চিন্তা করে দেখেন। তো সেখানে এখনো একটা মহল কাজ করছে। ঠিক আছে, কিছু ভুল বিএনপির মধ্যে হচ্ছে, কিছু ছেলে পেলে হয় না যে তারা এতদিন পরে একটা স্বাধীনতা পেয়েছে, তারা হয়তো একটু বাড়াবাড়ি করছে, সেটা নিয়ন্ত্রণ করবার জন্য দল কিন্তু খুবই সচেতন। বিএনপির যারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা দায়িত্বে আছেন, তারা কিন্তু যথেষ্ট সচেতনতার সঙ্গে এটা নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা করছে। এটা হয়তো একসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণেও, সেই জন্য যদি কেউ বলে যে একটা দল খেয়েছে বলে আরেকটা দল এখন আবার খাবে নতুন করে, এই কথা বরাবর কার প্রতি আঙ্গুল দেখানো এইভাবে, এটা ঠিক না। আর রাজনীতিতে এটা হবেও, একজন একজনকে প্রতিপক্ষ বানাতে চেষ্টা করে, তার জায়গায় যেতে চায়, কিন্তু বিএনপি একটা অনেক বড় দল। আচ্ছা, রিতা রহমানের মনে হয় ওনার ইন্টারনেট চলে গেছে। আমারটা আচ্ছা আচ্ছা, না এখন শোনা যাচ্ছে, বলেন বলেন বলেন। জি হ্যাঁ, আচ্ছা, বিএনপি একটা জনগণের ক্ষমতা বিশ্বাস করে। বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। তো বিএনপি একটা জনগণের রাজনীতি, এবং বিএনপি একটা জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তিতে বিএনপি সৃষ্টি হয়েছিল, তাই না? 1978 সালে, 78-এ। তো সুতরাং বিএনপির ভুল ত্রুটি যাই হোক না কেন, ফিরে কিন্তু বিএনপি তার নিজের জায়গায় আসবে, কারণ বিএনপি যেই মূল মন্ত্রের উপরে বিএনপি, অনেকে বলে জিয়ার আদর্শ, অনেকে বলে এটা জিয়া যে আদর্শ দিয়ে রহমান জাদুরিয়া, তো সেটা একটা রাজনীতি, এটা হচ্ছে বিএনপির রাজনীতি, এটাকেই খেয়াল করা দরকার। আমি মনে করি বিএনপির রাজনীতিটাকেই মুখ্য সামনে রাখা দরকার, এবং বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী এবং জনগণের রাজনীতি। আচ্ছা, রিতা ম্যাডাম ওনারা শোনা যাচ্ছে না, তারা শোনা যায়নি, আমি সরি, কিছু না না না, ওটা নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখি আমরা তাহলে আমাদের স্যারের কাছ থেকে শুনে এসে আমরা অনুষ্ঠান শেষ করব। স্যার আপনি জাস্ট আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে আমাদের প্রতি, মানে সংস্কার না নির্বাচন, নাকি আপনার দলের প্রতিও আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে, তারিকুল ইসলাম স্যার। আচ্ছা, উনিও শুনতে পাচ্ছে না। রীতা ম্যাডাম, আপনি যদি অনুষ্ঠান শেষ করার মাধ্যমে আপনি যদি বলে দিতেন আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে আপনার দল, সরকার এবং আমাদের জনগণের প্রতি, সবার প্রতি। আপনি কি, অনেক কিছু হচ্ছে, এত বড় একটা বিপর্যয়, এতদিনের একটা বহার শক্তি একটা আমাদের যেভাবে নিয়ন্ত্রণ করেছে এবং রক্ত শোষণ করেছে, এবং তাদের স্বার্থে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানটাকে তারা তৈরি করেছে এবং ব্যবহার করেছে, এইটা থেকে বেরিয়ে আসলেই যে সহজেই সবকিছু সমাধান হবে তা না। এখানে তো অনেক কিছু রেখেও, যে তাদের প্রেতাত্মা বলে না, বা তাদের লোকজন কিন্তু সব জায়গায় তারা ঢুকিয়ে রেখেছে, তারা নানান ভাবে চেষ্টা করছে যে এই আমাদের এই প্রচেষ্টা, এই যে আমাদের যে নতুন প্রক্রিয়া, এটা যেন ব্যর্থ হয়। আমাদের কিন্তু জাতীয় ঐক্য ভীষণ প্রয়োজন, আমাদের সহনশীল হতে হবে, এবং যে লক্ষ্যে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই লক্ষ্যটা যে করেই হোক সফল করতেই হবে। এটা আমাদের সবাইকে খুব
শক্তভাবে মনে রাখতে হবে। ধন্যবাদ।